তো সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে সংবিধান নিয়ে। কি নিয়ে? সংবিধান। আমরা আজকে ক্লাস করব, টপিকসটা কি? সংবিধান। তো সংবিধান নিয়ে আজকে আমাদের যে মূল ক্লাস সেটা বলবো। সংবিধানটা খুবই জরুরি। তো আমরা ছোটবেলা থেকে আমরা একটা রাষ্ট্রে থাকি। তো আমাদের রাষ্ট্র কিভাবে চলে, কিরকম নীতি আছে, তো এটার জন্য আমাকে জানতে হবে এই বিষয়বস্তুটা কেমন। এটাই মানে হচ্ছে কি সংবিধান। তো জানতে হবে সংবিধান জানার আগে আমার কিছু প্রশ্ন আছে। মানে প্রশ্ন কি, আগে জানতে হবে সংবিধান কি, সংবিধান জিনিসটা কি সেটাকে চিনতে হবে। হ্যাঁ, জানতে হবে নাম কি। বুঝলো? আমি যদি নাই বুঝি যে সংবিধান জিনিসটা কি, তো শুধু শুধু পড়ে লাভ আছে? তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে সংবিধান কি, তারপর হচ্ছে সংবিধান নাম, সংবিধানের নাম, তারপরে হচ্ছে সংবিধানের তৈরির ইতিহাস, তৈরির ইতিহাস। প্রথম নাম কি, তারপরে নাম, তারপর হচ্ছে তৈরির ইতিহাস। এগুলো কিসের? সংবিধানের। আচ্ছা, আমি অ্যান্সার বলতে বলি নাই, তোমাদের হচ্ছে কি কি লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। তো দেখো, তারপর লাগবে হচ্ছে অনুচ্ছেদ। আমরা শিখবো কোনটা অনুচ্ছেদ। তো জানবো হচ্ছে সাংবিধানিক পদ, সাংবিধানিক পদ। জানবো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সংবিধানের প্রথম কি জানবো না, কি, নাম, তারপর হচ্ছে তৈরির ইতিহাস, অনুচ্ছেদ, সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপর জানবো হচ্ছে সংশোধনী। ঠিক আছে, কি জানবো? সংশোধনী। তো মোটামুটি আমরা এগুলা জানলেই আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে একটা কি করতে পারবো, আইডিয়া নিতে পারবো, ধারণা নিতে পারবো। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো আমাকে আগে জানতে হবে। ফার্স্ট অফ অল কি, না কি, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে তৈরির ইতিহাস, তারপর হচ্ছে অনুচ্ছেদ, সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংশোধনী। মোটামুটি এই বিষয়ে জানাই মানে কি আমার সংবিধান। ফার্স্ট হচ্ছে যে নাম্বার ওয়ান, আমি যেটা দেখলাম যে কি মানে সংবিধান কি। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রীয় দলিল, একটি কি রাষ্ট্রীয় দলিল। তাহলে যদি প্রশ্ন করে যে সংবিধান জিনিসটা কি, একটা রাষ্ট্রীয় দলিল বা পত্র, তো এটা হতে পারে লিখিত, হতে পারে অলিখিত, তাই না? তো এরকম সংবিধান যেমন পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশের, তো কি, যে দেশের হচ্ছে লিখিত সংবিধান আছে, আবার অলিখিত সংবিধান আছে, আবার কোন দেশের সংবিধানেই নাই। তো এই যে রাষ্ট্রীয় দলিলটা, এটা হচ্ছে মৌলিক। কি হতে হবে? মৌলিক। এই দলিলটা মৌলিক হতে হবে। মানে এটা একটা এক হবে, মানে এরকম একটা দলিল হবে যেটা ভাঙা যাবে না। এটা মানে যৌগিক বলতে কি, মানে এটা ভিন্নতা থাকবে না। তো রাষ্ট্রীয় যে মৌলিক আইন বা মৌলিক দলিল, সেটাই হচ্ছে আহ, সংবিধান। তো একটি রাষ্ট্রীয় দলিল, মৌলিক দলিল বা আইন, তো এটাই হচ্ছে কি তোমার সংবিধান। তো আমরা প্রথম জানলাম কি সংবিধান কি। সংবিধান হচ্ছে কি রাষ্ট্রীয় একটা মৌলিক আইন বা দলিল, হ্যাঁ, অথবা একটা পত্র। ঠিক আছে। আচ্ছা, দেখি কয়জন জয়েন করছে। যাক, কম জয়েন করছে, ভালো হয়েছে, বেশি জয়েন করা ভালো না। ঠিক আছে। তো আমরা কি পড়তেছিলাম? সংবিধান। তো প্রথমে কি রাষ্ট্রীয় দলিল বা আইন। তো আমরা জানলাম যে সংবিধান জিনিসটা হচ্ছে একটা রাষ্ট্রীয় দলিল, রাষ্ট্রীয় কর্তৃক একটা নির্দিষ্ট দলিল দিবে, ওই অনুযায়ী হচ্ছে সংবিধান পরিচালিত হবে। তো আমরা প্রথমটা জানলাম সংবিধান কি, জানলাম, তাই না? আচ্ছা, এবার আসি সংবিধানের নাম। সংবিধানের নাম, তো আমরা জানি আমাদের দেশের নাম হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নাকি? গণপ্রজা সাংবিধানিক নাম কি যদি বলা হয় আমাদের দেশের সাংবিধানিক নাম, সেক্ষেত্রে হবে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নাকি? বাংলাদেশ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক নাম। তো এই যে দেশের নাম, এটা এখন যদি বলি সংবিধানের নাম,
সেক্ষেত্রে হবে বাংলাদেশের সংবিধান। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হচ্ছে কি সংবিধানের নাম। তো আমাদের যে সংবিধান, তো আমাদের যে সংবিধানটা, সেই সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বুঝা গেল? তো আমাদের সংবিধানটা হবে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। এটা হচ্ছে সংবিধানের নাম। তো আমরা জানি তো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটাকে ইংলিশে বলা হয় কি? পিপল রিপাবলিক, রিপাবলিক অফ বাংলাদেশ, মানে বিডি সংক্ষেপে লেখা। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হ্যাঁ, এটা হবে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমি যদি সংবিধান অ্যাড করি সেক্ষেত্রে হবে কি? দা কনস্টিটিউশন অফ দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। তো আমাদের যদি ইংলিশে আসে যে আমাদের দেশের সংবিধানের ইংরেজি নাম কি, সেক্ষেত্রে হবে কি? দ্য কনস্টিটিউশন অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি বুঝতে পারছো যে দ্য কনস্টিটিউশন অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হচ্ছে আমাদের সংবিধানের নাম। কি নাম? ইংরেজি নাম। বুঝা গেল? তো আমাদের দেশের যে সংবিধানের ইংরেজি নাম সেটা হচ্ছে পিপলস, দ্য কনস্টিটিউশন পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। তো আমরা জানলাম, প্রথম কি জানলাম যে সংবিধান কি? এই কি, এটা কি রাষ্ট্রীয় একটা দলিল না? রাষ্ট্রীয় রাষ্ট্রীয় লিখিত দলিল আর কি, দলিল, একক দলিল আর কি, রাষ্ট্রীয় একক দলিল। হ্যাঁ, তারপরে জানলাম হচ্ছে নাম, যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তো এটা আমাদের সংবিধানের নাম। আর যেটাকে আমি ইংলিশে বলি হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি এইটুকু বুঝতে পারছো, তাই না? তো এখন আমি জানবো হচ্ছে তৈরির ইতিহাস। আসলে কি সংবিধানটা তৈরি করে কে? সংবিধান তৈরি, সংবিধান দেখা যায় তো, সংবিধান তৈরি, তো সংবিধান তৈরি করে মূলত হচ্ছে গণপরিষদ। গণপরিষদ, তাহলে গণপরিষদের কাজ কি? গণপরিষদের কাজ কি? সংবিধান তৈরি করা। তো কোন দেশের যদি সংবিধান না থাকে, কোন দেশে একবারে দেশ যখন গঠিত হয়, সে দেশে যখন মানে তোমার সংবিধান না থাকে, সেক্ষেত্রে সেখানে যদি আমি সংবিধান প্রণয়ন করি বা সংবিধান ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে একটা গণপরিষদ গঠন করা লাগবে। কি করা লাগবে? গণপরিষদ গঠন করা লাগবে। গণপরিষদ গঠন করলে তারপরে আমাদের হচ্ছে একটা সংবিধান করতে পারবো। তার মানে সংবিধান তৈরি করে কে? যদি প্রশ্ন আসে যে সংবিধান তৈরি করে কে, সেটা হবে কি? গণপরিষদ। তাহলে সংবিধান তৈরির দায়িত্ব কার হাতে? গণপরিষদের হাতে। যদি এবার বলে যদি সংবিধান পরিবর্তন, সংবিধান আমি পরিবর্তন করব নাকি? পরিবর্তন, পরিমার্জন, যেটা বর্তমান হয় না, সংবিধান পরিবর্তন হয় না, মানে সংশোধনীয় হয় না, পরিবর্তন পরিমার্জন, বা পরিবর্তন পরিমার্জন করে কে? সংসদ। যে আমাদের জাতীয় পার্লামেন্ট আছে, যে সংসদ আছে, সেটার কাজ কি? সংবিধান, সংবিধান হচ্ছে পরিবর্তন পরিমার্জন। তো সংবিধান পরিবর্তন পরিমার্জনের কার কাজ? তোমার পার্লামেন্ট। পার্লামেন্ট মানে কি? সংসদ। তো এটাকে আমরা বলি কি? আইনসভা। তো সংসদ মানে হচ্ছে আইনসভা। তো আইনসভার কাজ কি? সংবিধানটা কি করতে পারবে? পরিবর্তন পরিমার্জন করতে পারবে। তো এটা কি? দ্য পার্লামেন্ট, যেটাই কি? আইনসভা, আইনসভা। তো প্রথম বুঝলাম যে সংবিধান তৈরির দায়িত্ব কার হাতে? গণপরিষদের হাতে। তো তারপরে হচ্ছে সংবিধান পরিবর্তন পরিমার্জন কার হাতে? সংসদের হাতে, যেটাকে আমরা বলি আইনসভা, তাই না? তো এবার যদি আমি বলি সংবিধানের ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা দিবে কি? সংবিধান বিধান ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা দিবে হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ। সংবিধানের ব্যাখ্যা কারা দিবে? শাসন বিভাগ, সরি, বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যা দিবে হচ্ছে তোমার বিচার বিভাগ। বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দিবে বিচার বিভাগ। আর সংবিধানের প্রয়োগ করবে হচ্ছে শাসন বিভাগ। সংবিধান প্রয়োগ, প্রয়োগ করবে
প্রয়োগ করবে শাসন বিভাগ। আশা করি বুঝতে পারছো। তাহলে সংবিধান ব্যাখ্যা করছে কে? শাসন বিভাগ। আর প্রয়োগ করবে হচ্ছে ব্যাখ্যা করছে বিচার বিভাগ, আর প্রয়োগ করছে হচ্ছে শাসন বিভাগ। লেখা কি বোঝা যায় না? লেখা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তানিমা, তোমার নেটের সমস্যা, বুঝছো? সম্ভবত তোমার নেটের সমস্যা, যার কারণে লেখা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো লেখাগুলো না দেখো, তাহলে আমরা চারটা জিনিস জানলাম। তার মানে কি, সংবিধান জিনিসটা তৈরি করে কে? গণপরিষদ। আমরা এতদিন গণপরিষদ হ্যাঁ, সংবিধান ব্যাখ্যা বলতে বুঝাইছে তোমার হচ্ছে এই যে সংবিধান অনুযায়ী তুমি যদি কোনো অপরাধ করো, তুমি যদি কোনো অপরাধ করো, সেটা ব্যাখ্যা অনুযায়ী তোমার বিচার কে দিবে? আদালতে দেয় না? হুম? তো মনে করলা এই এই যে ব্যাখ্যা, ব্যাখ্যা মানে কি, তোমার যদি কোনো আদালতে দাঁড় করায়, সেক্ষেত্রে তোমাকে কিসের ভিত্তিতে বিচার করবে? সংবিধানের ভিত্তিতে। তোমার বিচারটা কিভাবে? ওইভাবে ব্যাখ্যা দেয় যে এই আদালতের এত নম্বর ধারায় এইভাবে বলা আছে যে আপনার উক্ত কাজে এইরকম শাস্তি হবে। তো এটাই তো ব্যাখ্যা, তাই না? তো ব্যাখ্যাটা এইভাবে দেয়। তো ব্যাখ্যা মানে কি? ব্যাখ্যা দেয় কে? বিচার বিভাগ। তার মানে বিচার যদি বিচার করতে যায়, সেক্ষেত্রে তারা ব্যাখ্যা দিয়েই বিচার করে, ব্যাখ্যা ছাড়া কি করবে না? বিচার করবে না। তো এই যে বিচার বিভাগ যে ব্যাখ্যা দেয়, এই বিচার বিভাগকেই বলা হয় সংবিধানের রক্ষা কবচ। রক্ষা কবচ। তো সংবিধানের রক্ষা কবচ কাকে বলা হয়? তোমার বিচার বিভাগ। তাহলে সংবিধান রক্ষা কবচ কে? বিচার বিভাগ। কেন রক্ষা কবচ? তো এই রক্ষা কবচের মাধ্যমেই হচ্ছে তোমার বিচারটা বাস্তবায়ন হয়। তো এই বিচার বিভাগটা কোনটা? বিচার বিভাগ কাকে বলে? ওই যে আমরা আদালত আছে না, আদালত। বিচার বিভাগ মানে কি? আদালত। আদালত বা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, এটাই হচ্ছে কি? বিচার বিভাগ। বিচার বিভাগ মানে কি? তোমার আদালত, সুপ্রিম কোর্ট। আর এই বিচার বিভাগে কি করে? রক্ষা কবচ। এটা হচ্ছে সংবিধানের রক্ষা কবচ বলা হয়। তো যদি প্রশ্ন আসে কাকে সংবিধানের রক্ষা কবচ বলা হয়, সেক্ষেত্রে হবে কি? বিচার বিভাগ। তোমরা আজকে পরিণীতি শিখতেছো, বুঝছো? তোমরা আগে অনেকে শিখে আসছো, অনেক যেভাবে শিখছো, যাই শিখছো। তোমাদের অনেকে তোমার এখানে আর্টসের আছে, অনেকে সায়েন্সের আছে। তো পরিণীতি জিনিসটা জানাটা খুবই জরুরি, কারণ আমরা দেশের নাগরিক। হুম। এই রেকর্ডিংটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। রেকর্ডিংটা সবাইকেই দিয়ে দিব। রেকর্ডিংটা ইয়েও দিয়ে দিব, আমার গ্রুপেও দিয়ে দিব। তো দেখো, আমরা একটা দেশের নাগরিক, সেই হিসাবে আমাদের অ্যাটলিস্ট সংবিধানটা জানা জরুরি। এটা সবাইকে তুলছো? সবাই তুলছো? সবাইকে তুলছো? আমি এখন এখান থেকে প্রশ্ন করব, বুঝছো? তো ফার্স্ট প্রশ্ন যদি বলি, সংবিধানের ব্যাখ্যা করে কে? সংবিধানের ব্যাখ্যা করে কে? বলতে হবে, সংবিধানের ব্যাখ্যা করে কে? সংবিধানের ব্যাখ্যা, আচ্ছা। তো সংবিধানের প্রয়োগ করে কে? বিচার বিভাগ। থ্যাংক ইউ, সবাই অনেকে বলতেছে। সংবিধানের প্রয়োগ করে কে? শাসন বিভাগ। সংবিধান প্রয়োগ করে শাসন বিভাগ, সংবিধান ব্যাখ্যা করে কে? বিচার বিভাগ। আর এই বিচার বিভাগকে বলা হয় কি? তোমার হচ্ছে সংবিধানের রক্ষা কবচ। আর যদি বলে যে আমি সংবিধান তৈরি করব কিসের মাধ্যমে? সংবিধান তৈরি করব কিসের মাধ্যমে? সংবিধান তৈরির দায়িত্ব কার হাতে? গণপরিষদ। ঠিক আছে, সংবিধান তৈরি করব কার দায়িত্বে? গণপরিষদ। গুড। তো এবং এখন যদি বলি সংবিধান পরিবর্তন, পরিমার্জন বা এগুলো করতে গেলে আমার কি দরকার হবে? তখন কি দরকার হবে? সংসদ। বুঝতে পারছো, যেটাকে আমরা বলি পার্লামেন্ট। হ্যাঁ, যেটাই আমরা বলি আইনসভা। তো সংসদ মানে হচ্ছে পার্লামেন্ট, আর এই সংসদ মানে হচ্ছে আইনসভা। বিষয়টা কি ক্লিয়ার? হুম, সবাই কি এই বিষয়টা বুঝতে পারছো? ওকে। তো দেখো, এই তাহলে আমরা সংবিধানের এই বিষয়গুলো জানলাম। মোটামুটি আমরা কি জানলাম? কি নাম? তো মোটামুটি সংবিধান সম্পর্কে আরো তথ্য জানলাম। তো দেখো, আমাদের এখন যে আমি যে সংবিধান তৈরি করব, আমার তো একটা গণপরিষদ দরকার, তাই না? আমার তো গণপরিষদ দরকার। যেমন আমাদের দেশে স্বাধীন হয় কবে? 16ই ডিসেম্বর
16 ডিসেম্বর 1971 সালে নাকি? তো এই 16 ডিসেম্বর 1971 সালে আমাদের স্বাধীন হয়। তো আমাদের এই যে স্বাধীন হয়, আমাদের তো এখন কি করার, কি দরকার? আমাদের দরকার একটা কি তোমার সংবিধান দরকার। তো এখন সংবিধানটা আমি কাকে নিয়ে গঠন করব বা কে কে থাকবে, এরকম প্রশ্ন আসছে না যে সংবিধান তৈরির জন্য কে কে থাকবে? তো দেখো আমাদের 1970 সালে একটা নির্বাচন হয়। কত সালে? 1970 সালে একটা নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। তো এখানে জাতীয় পরিষদে তোমার হচ্ছে আসন পায় হচ্ছে 300টি। জাতীয় পরিষদে আসন পায় কয়টি? 300টি। আর প্রাদেশিক পরিষদে আসন পায় কত? প্রাদেশিক পরিষদে আসন পায় হচ্ছে তোমার 169টি। কত? জাতীয় পরিষদে আসন কতটি? 300টি। আর প্রাদেশিক পরিষদে আসন পায় হচ্ছে কত? 169টি। টোটাল আসন হচ্ছে 469টি। কতটি? 400। হ্যাঁ, নোট করতে পারো, সমস্যা নেই। যদি নোট করতে তোমরা পারো তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, তো যে নোট করতে পারবে তার জন্য আরো ভালো। আচ্ছা, তো এই যে 1970 সালে যে নির্বাচন হয়, এখানে আসন হচ্ছে কত? 300। আর প্রাদেশিক যে পরিষদ সেখানে থাকে, সেখানে জয়লাভ করে হচ্ছে তোমার 100 কত? 69 জন। তো এর মধ্যে তোমার হচ্ছে এর মধ্যে তো যুদ্ধ হয় নাকি? 1970 সালে 71 সালে তো যুদ্ধ হয়। তো যুদ্ধে মারা যায়, এর মধ্যে যুদ্ধে মারা যায় 12 জন। কতজন? 12 জন। তো যুদ্ধে মারা যায় হচ্ছে 12 জন। আর হচ্ছে দালালি করে হচ্ছে, দালালিতে অভিযুক্ত হয় হচ্ছে 5 জন। আর বিরোধিতা করে হচ্ছে তোমার 46 জন। তারপরে হচ্ছে তোমার স্বাধীনতার অপারগতা করে হচ্ছে তোমার 2 জন। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি হয় হচ্ছে 1 জনের। তো টোটাল কত? টোটাল হচ্ছে 12 14 আর 15 20। হ্যাঁ, 20 আর 40 কত? 66। টোটাল হচ্ছে কত? 66। তো এই 66 বাদে, তো এখান থেকে যদি আমি 66 বাদ দিয়ে দেই, তার থাকে হচ্ছে 403 জন। তো এই 403 জনকে নিয়ে তোমার হচ্ছে গণপরিষদ গঠিত হয়। তাহলে যদি বলা হয় গণপরিষদের সদস্য ছিল কতজন? গণপরিষদের সদস্য ছিল কতজন? 403 জন। গণপরিষদের সদস্য ছিল কতজন? 403 জন। তো এই গণপরিষদ সদস্য কারা হবে? যারা 1970 সালে নির্বাচনে আসন জয়লাভ করছিল। তো এরকম টোটাল নির্বাচনে আসন জয়লাভ করছিল হচ্ছে 469টা। তার মধ্যে দেখা যায় যুদ্ধে মারা যায় হচ্ছে 12 জন, দালালির যায় অভিযুক্ত হয় 5 জন। তারপরে হচ্ছে বিরোধিতা করে 46 জন, স্বাধীনতার অপারগতা মানে স্বাধীনতা গ্রহণ করে না এরকম হচ্ছে 2 জন, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে হচ্ছে 1 জন। ঠিক আছে? তো টোটাল হচ্ছে 66 জন। তার মানে কি 1970 সাল নির্বাচনে মোট আসন ছিল, তার মধ্যে জাতীয় পরিষদে আসন পাই আমরা কত? না, 66 কিভাবে হয়েছে মনে রাখা লাগবে না, বাট শিখে রাখলে ভালো। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো বেসিক জানলে ভালো। তো এখানে মনে রাখা দরকার নেই, যারা পরিণতি করছো তারা তো মনে থাকার কথা। তো দেখো যুদ্ধে এরকম মারা যায় কত, বিরোধিতা করে, এগুলো মনে রাখার দরকার নেই, আমি জাস্ট দেখাইলাম যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার। তো এর মধ্যে দেখো 66 জন যদি এইরকম সমস্যা হয়, তাহলে এর বাদে 403 জন থাকে। এই 403 জনকে নিয়ে কি করে তোমার গণপরিষদ গঠন করা হয়। সবাই উঠাইছো? হুম, সবাই কি উঠাইছো? আচ্ছা, দেখো, তো এটা আমরা জানলাম। তো এখন তো এই গণপরিষদের কার্যক্রমটা শুরু হয় 10ই এপ্রিল 1972 সালে। তো গণপরিষদের কার্যক্রম কবে শুরু হয়? 10ই এপ্রিল 1972 সালে। মানে প্রথম মানে এই গণপরিষদ গঠন করে কবে? গণপরিষদ গঠন করে 403 জন সদস্য নিয়ে
পরবর্তীতে হচ্ছে 10 এপ্রিল 1972 সালে এটা কার্যক্রম শুরু হয়। ঠিক একদিনই পরে মানে 11 এপ্রিল 11 এপ্রিল 11 এপ্রিল 11 এপ্রিল 1972 সালে একটা কমিটি গঠন করে। লেখা কি দেখা যায়? হ্যাঁ। তো 11 এপ্রিল 1972 সালে একটা কমিটি গঠন করে। এই কমিটিতে সদস্য থাকে হচ্ছে 34 জন। কমিটিতে সদস্য থাকে কতজন? 34 জন। কি কষ্ট প্রয়ন। তো এই যে কমিটি করে, এই কমিটির দায়িত্ব দেয় হচ্ছে তারা হচ্ছে একটা সংবিধান তৈরি করে পেশ করবে। কাদের কাছে পেশ করবে? এই যে এটা কিন্তু গণপরিষদ হয়ে গেল, গণপরিষদ, বুঝতে পারছো? তো এটা একটা আইনসভার মতো। তো তাদের কাছে পেশ করবে এই সংসদ, এটা একটা সংসদের মতো। সংসদের পূর্বে যে পরিষদটা ছিল সেটাই হচ্ছে গণপরিষদ। তো এই কমিটির দায়িত্ব ছিল কি? সংবিধান তৈরি করা। সংবিধান তৈরি করে কি করবে? পেশ করবে। তারা হচ্ছে গণপরিষদে পেশ করবে। তো এই কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের। 33 জন ছিল কত কিসের? আওয়ামী লীগের। আর একজন ছিল হচ্ছে ন্যাপ, মানে ন্যাশনাল আওয়ামী পার্টি। একজন ছিল ন্যাপ আর 33 জন ছিল হচ্ছে আওয়ামী লীগের। আর এই কমিটির প্রধান ছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন এই কমিটির প্রধান ছিল। আর এই যে একজন যে ন্যাপের সদস্য, এই ব্যক্তিটির নাম হচ্ছে সুরেনজিৎ সেনগুপ্ত। সুরেনজিৎ সেনগুপ্ত। এই সুরেনজিৎ সেনগুপ্ত বিরোধী দলের ছিল। তো এই একজন ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিল আর বাকি 33 জন ছিল আওয়ামী লীগের সদস্য। তো এরা হচ্ছে সংবিধান কি করছে? সংবিধান হচ্ছে মানে কি, তারা হচ্ছে দায়িত্ব হচ্ছে সংবিধান রচনা করা। সংবিধান রচনা করে তারা কি করছে? তোমার হচ্ছে পেশ করছে। কিসের কাছে পেশ করবে? এই গণপরিষদে পেশ করবে। ঠিক আছে? তো এই তো বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম হচ্ছে 1970 সালে নির্বাচনে কি করলো? নির্বাচনে হচ্ছে যারা জয়লাভ করলো তাদের নিয়ে পরবর্তীতে গণপরিষদ গঠন করা হলো, তাই না? তাদের নিয়ে কি করলো? গণপরিষদে গঠন করা হলো। গণপরিষদ গঠন করলে পরবর্তীতে গণপরিষদ থেকে একটা কমিটি বানাইলো। ওই কমিটি কি কাজ ছিল কি? তোমার হচ্ছে সংবিধান রচনা করা। সেই সংবিধান রচনা করছে। সংবিধান রচনা করে সেটা কি করবে? এখন উত্থাপন করবে। কোথায় উত্থাপন করবে? গণপরিষদে। দেখো আমি এই ক্লাসটা বুঝছো, আমি তোমরা তো সবাই নাইম ভাইকে চিনো, মোটামুটি সবাই চিনো। আমি নাইম ভাই ক্লাস করছিলাম, সেই প্রেক্ষাপটে আমি ওনার ট্রিক্স অ্যাপ্লাই করে, ওনার মতো করে তো পারবো না। ও ওনার ওনার ট্রিক্স, এগুলো হচ্ছে ওনার ট্রিক্স, আমি ওনার কাছ থেকে শিখছি। আমার শিক্ষক নাইম হচ্ছেন আমার মানে অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। আমার লাইফে যত শিক্ষক ছিল তার মধ্যে উনি অন্যতম। কারণ ওনার থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক। আমি সাধারণ জ্ঞান যা শিখছি সব নাইম ভাইয়ের কাছ থেকে। তোমার আমার হচ্ছে অ্যাডমিশনের সময় কি হয়েছিল, আমার বাংলা ইংলিশে আমার কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? বাংলা ইংলিশে কোনো প্রবলেম ছিল না, আমার সমস্যা ছিল জিকে, সাধারণ জ্ঞানের সমস্যা ছিল। তো পরবর্তীতে আমি হচ্ছে কোনোভাবে নাইম ভাইয়ের খোঁজ পাই। পরবর্তীতে ওনার ক্লাস করে আমি ওনার যে ক্লাস করতাম না, আমার ওই যে 2015 সালে আমি যেভাবে ক্লাস করছি আমি সেভাবেই মনে আছে। মানে ওনার যে ক্লাসগুলো এত ভালো লাগতো, উনি যেভাবে পড়াইতো আমি ওইভাবেই মোটামুটি মনে আছে। ইভেন আমি এই যে 3-4 বছর পড়াইছি এটা ওনাকে মানে কপি করছি আর কি। এক কথায় ওনাকে কপি করেই আমি পড়াইছি, ঠিক আছে? হ্যাঁ, কামাল হোসেন আওয়ামী লীগের সদস্য ছিল তখন। মারুফা ইয়াসমিন, হ্যাঁ, কামাল হোসেন আওয়ামী লীগের সদস্য ছিল। তো যেটা বলতেছিলাম যে তোমার নাইম ভাইকে মনে করলাম হচ্ছে আমি 2015 সাল থেকে ওনাকে কপি করছি, মানে হচ্ছে 15 সালে কোচিং করছি। তারপর থেকে আমার অ্যাডমিশনের চান্স বা যাই বলো, ওনার সাধারণ জ্ঞানে ওনার অবদান। আমি সাধারণ জ্ঞানে বি ইউনিটে আমার একটা দুর্ঘটনা হয়, পরীক্ষা খারাপ হয়, তারপরেও আমি সাধারণ জ্ঞানে 38 পাই। বাট ডি ইউনিটে আমার দুইটা মিলে, বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল মিলে আমার সাধারণ জ্ঞানে আসে 56.25। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সাধারণ জ্ঞানের মার্ক আমার 2015 সালে।
তো আমাদের সময় তখন 60 ছিল। না আমার কাছে নোটগুলো নাই, ঠিক আছে, নোটগুলো নাই, কিন্তু মানে মাথায় আছে নোটগুলো আর কি, ওনার কথাগুলো। আচ্ছা, তো আমি যেটা বললাম যে 34 সদস্য যে কমিটি ছিল তাদের কাজ কি? 34 সদস্যর কমিটির কাজ ছিল কি? সংবিধান তৈরি করা। তো এই 34 সদস্যের মধ্যে একমাত্র বিরোধী দলে ছিল কি? সুরঞ্জিত সেনগুপ্ত। আর একজন মহিলা সদস্য ছিল, একমাত্র মহিলা সদস্য, যেটা হচ্ছে রাজিয়া বানু। কে ছিল? রাজিয়া বানু। আর এই 34 সদস্যের মধ্যে প্রথম যিনি স্বাক্ষর করেন তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো প্রথম যিনি স্বাক্ষর করেন এই 34 সদস্য বিশিষ্ট, তিনিও একজন ছিল। তো তার সে প্রথম স্বাক্ষর করে। কে করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আর তাহলে একমাত্র নারী সদস্য কি? রাজিয়া বানু। ঠিক আছে, তো এটা মনে থাকবে তো। তাহলে আমরা 34 সদস্য জানলাম। তো এই কমিটি হয়ে গেল। তো কমিটি হয়ে তারা কি করছে? সংবিধান রচনা করছে। তো গণপরিষদে কোথায় উত্থাপন করবে? এই এই যে সংবিধান যে রচনা করছে, সংবিধান রচনাটা কোথায় উত্থাপন করবে? তোমার গণপরিষদে। তো গণপরিষদে 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 সংবিধান, তো সংবিধান তো হয় না, তো এই সংবিধানের যে খসড়া, সংবিধানের খসড়া এটা উত্থাপন করে হচ্ছে 12ই অক্টোবর। কি করে? 12ই অক্টোবর গণপরিষদে এটা কি উত্থাপন করে। বুঝা গেল? গণপরিষদে তোমার কি এই সংবিধানটা, এটা তো সংবিধান হয় নাই, সংবিধানের একটা খসড়া, এটা উত্থাপন করে 12ই অক্টোবর। তো গণপরিষদে সংবিধান এটা গৃহীত হয় হচ্ছে 4ই নভেম্বর। গণপরিষদে এটা গৃহীত হয় কবে? 4ই নভেম্বর। তো গণপরিষদে এটা হচ্ছে সংবিধানটা কার্যকর হয় কে কবে? দেখো এটা যোগ করো, 12 আর 4 কত? 12 আর 4 কত? 16। 12 আর 4 কত? 16। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবেই করো, মনে থাকবে। এটা বেজার লাগে তোমাদের? গণপরিষদে কবে উত্থাপন হয়, গৃহীত হয়, কার্যকর হয়? তো গণপরিষদে উত্থাপন হয় হচ্ছে 12ই অক্টোবর, আর গৃহীত হয় হচ্ছে 4ই নভেম্বর, আর কার্যকর হয় কি 16ই ডিসেম্বর। তো এটা মনে রাখার জন্য কি যোগ করবা, 12 আর 4 16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মনে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায়, প্রায় আসে। কিন্তু তোমাদের এটাই ভুল হয়, এটা প্যাস লাগে। সবাই কি লিখছো? তো গণপরিষদে কার্যকর হয় কবে? 16ই ডিসেম্বর। তো এই যে গণপরিষদের সংবিধান কার্যকর হয়ে গেল, সংবিধানে গণপরিষদের কাজ শেষ না? গণপরিষদের কাজ কি? হ্যাঁ, গণপরিষদের কাজটা কি ছিল বলো? গণপরিষদের কাজ ছিল কি? সংবিধান তৈরি করা। তো সংবিধান তৈরি হয়ে গেল কত সালে? মানে 1972 সালে। এগুলো কিন্তু সব 72, 12ই অক্টোবর, 4ই অক্টোবর, এটা সব 1972 সালে। তো 1972 সালে 16ই ডিসেম্বর, 1972 সালে 16ই ডিসেম্বর আমাদের সংবিধান হয়ে গেল, তাই না? তো সংবিধান হয়ে গেলে এখন আমার গণপরিষদের দরকার আছে। তো এই দিনে কি হয়? গণপরিষদ বাতিল হয়ে গেল। গণপরিষদ বাতিল। গণপরিষদ কি হলো? বাতিল হলো। কবে? যদি প্রশ্ন আসে যে গণপরিষদ বাতিল হলো কবে, তো কত? 16ই ডিসেম্বর 1972। এখন গণপরিষদ বাতিল হয়ে কি হইলো? সংসদ। তো আমি যদি বলি সংসদে শুরু হয় কবে? বাংলাদেশের সংসদ শুরু হয় কবে? তাহলে অ্যান্সার হবে কি 16ই ডিসেম্বর 1972 সালে। তার মানে কি 16ই ডিসেম্বর আগে, 1972 সালে আগে, মানে প্রথম গণপরিষদ গঠন করছে। তো গণপরিষদ বাতিল মানে কি? সংসদ গঠন। একটা বাতিল, একটা গঠন, তাই না? তো এই 16ই ডিসেম্বর 1972 সালে এটা কার্যকর হয়। কার্যকরের আগে তো স্বাক্ষর হয়, তাই না? এই স্বাক্ষরটা একদিন আগেই হয়, 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর 1972 সালে। তো স্বাক্ষর হয় কবে? 15ই ডিসেম্বর 1972 সালে। তো প্রথম যে স্বাক্ষর করে সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। একজন ব্যক্তি স্বাক্ষর করে নাই, সে হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তো স্বাক্ষর করেনি কে? করেনি সুরঞ্জিত সেনগুপ্ত।
তো স্বাক্ষর হয় কবে, মানে ওই কার্যকর হওয়ার আগের দিন, যেদিন কার্যকর হবে তার আগের দিন কি হবে, স্বাক্ষর হবে, তাই না? তো স্বাক্ষর হয় হচ্ছে তোমার 15ই ডিসেম্বর 1972 সালে। এটা তো ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? এটা মোটামুটি বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? সংবিধান গণপরিষদের কাজ মানে সংসদের যে কাজগুলো, সেগুলো সংসদ তৈরি করার আগে ওই কাজগুলোই করবে হচ্ছে গণপরিষদ। বুঝতে পারছো? সংসদের যে কার্যক্রম হয়, সংসদে কি কাজ করে? সংসদে শুধু কি তোমার সংবিধান তৈরি হয়, মানে এই সংসদ তো নাই, মানে এই যেকালে সংসদ ছিল না, সেকালে তো তোমার গণপরিষদ ছিল। তো গণপরিষদের কাজটা কি? গণপরিষদের কাজ হবে কি, সংসদ পরিচালনা করা, ওই 403 জন সদস্য নিয়ে দেশটাকে কিভাবে সাজানো যায় ওই 1-2 বছরের মধ্যে, সেই সকল কাজ করা। তো বেসিক কাজ হচ্ছে কি তোমার, কি গণপরিষদ এই সংবিধান তৈরি করা। কি উম্মে রুকাইয়া মিম, কি প্রশ্ন বলো? প্রশ্ন করবা, কি প্রশ্ন? আনমিউট করব? ওকে, আমি তোমাকে আনমিউট করতেছি। হ্যাঁ বলো, কি প্রশ্ন? ভাইয়া, সুরঞ্জিত সেন গুপ্ত যে, সে তো ইসে ছিল না, কমিটি যখন গঠন করছে 34 সদস্য বিশিষ্ট গণপরিষদে যে খসড়াটা ওনারা দিছে, সেইটাই তো গণপরিষদ পরে যে করছে, অ্যানালাইসিস করছে। তাইলে উনি কেন স্বাক্ষর করলো না? উনি হচ্ছে যেটা মানে এমনি কাগজে স্বাক্ষর করেনি, পরবর্তীতে স্বাক্ষর করছিল, মানে প্রাথমিকভাবে সে স্বাক্ষর করেনি, পরবর্তীতে ও স্বাক্ষর করছিল। তো আচ্ছা প্রাথমিক আচ্ছা। পরে স্বাক্ষর করেছিল। উনি ছিল বিরোধী দলের, বুঝছো, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, উনি বিরোধী দলের। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, তো সংবিধান হয়ে গেল কবে? 16ই ডিসেম্বর 1972 সালে। তাহলে আমাদের স্বাধীনতা কবে হয়েছে? স্বাধীনতা হয়েছে 16ই ডিসেম্বর 1971 সাল, নাকি? তো এই স্বাধীনতা 1971 সাল থেকে 72 সাল, এই দীর্ঘ সময়, তো এক প্রশ্ন হতে পারে যে এই সময় কি আমাদের সংবিধান ছিল না? প্রশ্ন হতে পারে তখন কি আমাদের সংবিধান ছিল না? তখন আমাদের সংবিধান ছিল না, কিন্তু তখন আমাদের যে সংবিধান ছিল, সেই সংবিধানের নাম হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 1972 সালের আগ পর্যন্ত, এই 16ই ডিসেম্বর 1972 সালের আগ পর্যন্ত আমাদের সংবিধান ছিল কোনটা? ওই স্বাধীনতার ঘোষণাপত্র। তো স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? জারি করা হয় কবে? জারি করা হয় 10ই এপ্রিল 1971। মুজিবনগর যে সরকার গঠন করে 10ই এপ্রিল 1971 সালে। তো 10ই এপ্রিল 1971 সালে যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, ওইটাই ছিল আমাদের সংবিধান। এই সংবিধান তৈরির আগে এটাই ছিল আমাদের কি, সংবিধান। এটার নাম কি, স্বাধীনতার ঘোষণাপত্র। যেটা কবে হয়েছিল, জারি করা হয় 10ই এপ্রিল 1971 সালে। তাহলে 10ই এপ্রিল 1971 সালের পরে যেটা 1972 সালের 16ই ডিসেম্বর আগ পর্যন্ত এই সময়ে যেই সংবিধান ছিল, সেটার নাম কি বলবো আমরা, স্বাধীনতার ঘোষণাপত্র। যদি বলা হয় 15ই ডিসেম্বর 1972 সালে সালে কি সংবিধান ছিল, সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রেও হবে কি, স্বাধীনতার ঘোষণাপত্র। তো এগুলা কিন্তু 72 সালে ঘটনা, তাই না? এগুলা কি 72 সালে ঘটনা। শুরু হয় কি 10ই এপ্রিল। প্রথম গণপরিষদ গঠন করা হয় কবে, যদি প্রশ্ন করি, গণপরিষদ গঠন করা হয় কবে? 10ই এপ্রিল 1972 সালে। গণপরিষদ গঠন করা হয় কি 10ই এপ্রিল 1972 সালে। গণপরিষদের কমিটি গঠন করা হয় কবে? 11ই এপ্রিল 1972 সালে। এবার যদি বলি গণপরিষদে যে কমিটিরা একটা কি সংবিধান খসড়া রচনা করে উত্থাপন করছে, সেটা করে কবে? 12ই অক্টোবর 1972 সালে। এবং গৃহীত হয় কবে? 4ই অক্টোবর 1972 সালে। এবং কার্যকর হয় হচ্ছে 16ই ডিসেম্বর 1972 সালে। এটা তো সবাই ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পারছো?
ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে সংবিধানটা জানলাম, সংবিধানের উত্থাপন, গৃহীত, কার্যকর, এগুলো আমরা মোটামুটি জানলাম। এবার আমরা একটু সংখ্যায় সংবিধানটা জানবো। সংখ্যায় সংবিধান, সংখ্যায় সংবিধান। লিখবা 1, হ্যাঁ, এখানে এরকম লিখবা 1 লেখো, লিখবা হচ্ছে 4, মানে এইভাবেই তোমার নিচে নিচে লেখো, দেখা যায় না, 1 4, তারপরে লিখবা হচ্ছে 7 7, 1 4 7 7, তারপরে লিখবা 10, তারপরে লিখবা 11, 1 4 7 7, 10 11, তারপরে লিখবা হচ্ছে 17, তারপরে লিখবা 153, 1 4 7 7, 10 11 17 153, দেখা যাচ্ছে তো সব, সবাই লিখছো? 1 4 7 7 10 11 17 153। তো একই, আমাদের হচ্ছে প্রস্তাবনা হচ্ছে একটি, সংবিধানের প্রস্তাবনা কয়টি? প্রস্তাবনা একটি। তো প্রস্তাবনায় কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সংবিধানের শুরুতেই দেখবা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছে, পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করলাম। তো রহমানির রহিম, রহমানির রহিম দিয়ে শুরু করছে হচ্ছে প্রস্তাবনা। তাহলে আমাদের যদি বলা হয় সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। প্রশ্ন আসে, যদি সংবিধানের প্রস্তাবনা আছে কয়টি? একটি। এটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা। তো সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। কি কি? এটা সবাই জানি আমরা। গণতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তাহলে যদি বলা হয় যে সংবিধানের মূলনীতি কয়টি, তো অ্যান্সার কি হবে? 4টি। সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তাহলে এই 4টি হচ্ছে সংবিধানের তোমার মূলনীতি, ঠিক আছে? তো সংবিধানের মূলনীতি আমরা জানলাম কয়টি? 4টি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, ঠিক আছে? তো এবার 7 নম্বরে আসে হচ্ছে তফসিল। তো সংবিধানে তফসিল হচ্ছে 60টি। সংবিধানের তফসিল কয়টি? 60টি। তফসিল মানে কি? সংবিধানে হচ্ছে কে শপথ কাকে পড়াবে, হ্যাঁ, আবার হচ্ছে 7ই মার্চের ভাষণ, যেমন 5 নম্বর তফসিলে বলা আছে 7ই মার্চের ভাষণের কথা। এরকম মনে করা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই তফসিলে আলোচনা করা আছে। তো এটা কি তফসিল আছে কয়টি? 7টি। সংবিধানের তফসিল কয়টি? 7টি। মনে থাকবে সংবিধানের তফসিল কয়টি? 7টি। সংবিধানের তফসিল হচ্ছে 7টি। তো আরেকটা 7টি দিয়ে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো আলোচনা করবো আমি। সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কয়টি? তোমার 7টি। সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কয়টি? 7টি। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠান আলোচনা করবো। এই সাংবিধানিক মানে কি? এই প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক ভাবে স্বীকৃত। তো এরকম প্রতিষ্ঠান যেমন আছে তোমার রাষ্ট্রপতি কার্যালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, প্রশাসনিক ভবন, এরকম হচ্ছে সংসদ, এগুলো হচ্ছে কি সাংবিধানিক প্রতিষ্ঠান, বুঝা গেল? আর 10টি হচ্ছে সাংবিধানিক পদ। তো 10টা পদকে আমরা সাংবিধানিক পদ বলবো। এরকম পদ আছে হচ্ছে কয়টি? 10টি। এরকম পদ আছে কয়টি? 10টি। আর 11 হচ্ছে সংবিধানের অধ্যায়। তো আমাদের অধ্যায় আছে কয়টা? সংবিধানের অধ্যায় আছে কয়টা? 11টি। সংবিধানের অধ্যায় কয়টি? না, টাইম শেষ হবে কেন? সোহাগ, তুমি কি নতুন? সোহাগ,
আমি তোমাদের জন্য পেইড করলাম না, তোমাদের জন্য তো পেইড করলাম, তো তারপরে তুমি বলো টাইম তো শেষ হবে না, এখন আনলিমিটেড টাইম। তুমি তো নতুনের মতো প্রশ্ন করছো, লাস্ট ক্লাস করো নাই, লাস্ট বাংলা ক্লাস ছিল এটা করো নাই না সোহাগ? সোহাগ কি লাস্ট বাংলা ক্লাস করছিলা? হুম, কেন করো নাই? তোমাদের কি বলবো, ক্লাস করো না এইগুলা। দেখো তাহলে অধ্যায় আছে কয়টি? 11টি। অধ্যায় কয়টি? 11টি। আর 17টি হচ্ছে তোমার হচ্ছে সংশোধনী। সংশোধনী। তাহলে আমাদের এই সংবিধানে এ পর্যন্ত কতটা সংশোধনী হয়? 11টি সংশোধনী। তো কতটা সংশোধনী হয়? 11টা সংশোধনী হয়। তো 153টা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি? 153টি। সবাই লিখছো? সবাই লেখো, এগুলো লেখো। আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি? রেকর্ড ক্লাস করে নিবা, রেকর্ড ক্লাস দিয়ে রাখছি, এখনো করো নাই, আবার বলছো যে করে নিবা। সবাই কি লিখছো? তাহলে আমরা কি দেখলাম যে প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল হচ্ছে 7টি, সাংবিধানিক প্রতিষ্ঠান 7টি, পদ হচ্ছে 10টি, অধ্যায় হচ্ছে 11টি, সংশোধনী 17টি, অনুচ্ছেদ কতটি? 153টি। ক্লিয়ার কিন্তু? সবাই কি লিখছো? সবাই কি লেখা হয়েছে? Okay. তো দেখো, তো এবার এই যে 153টা অনুচ্ছেদ, হ্যাঁ, 153টা অনুচ্ছেদ, এগুলা কি সব জানতে পারবা? জানা কি পসিবল? 153টা অনুচ্ছেদ আমাদের কি জানা কি পসিবল বলো? 153টা অনুচ্ছেদ সম্ভব না। এটা জানতে হলে তুমি হয়তো পাগল হয়ে যাবে, পাগল হয়ে ঘোরা লাগবে, অথবা সারা জীবন এটাই করতে হবে, সারা জীবন সংবিধান নিয়েই বসে থাকা লাগবে। তো আমাদের এতগুলা সংবিধান লেখার দরকার নেই, আমি বেছে বেছে কয়েকটা পড়াবো, ঠিক আছে? তোমাকে পাগল হতে হবে, নাইলে হচ্ছে সারা জীবন পড়তে হবে। তো সারা জীবন সংবিধান পড়লে আর কিছু পড়া লাগবে না। তো 153টা অনুচ্ছেদ আছে, আমাদের অনুচ্ছেদ আছে কয়টি? 153টি। আমরা অনুচ্ছেদ গুলা জানবো, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো যেগুলো আছে সেগুলো জানবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে 1 নম্বর। এভাবে কি লিখবা? সংখ্যা লিখে 1 লিখবা, অনুচ্ছেদ দিয়ে 1 লিখবা, 1 লিখবা। তারপর হচ্ছে লিখবা হচ্ছে 4 ক, 7 ক, 1 4 ক 7 ক, বুঝতে পারছো? তারপরে তারপরে তোমার 12 লিখবা, 17 লিখবা, 4 ক 12 17, তারপরে হচ্ছে তোমার 22 25 36 39, 1 4 ক 7 ক, তারপর হচ্ছে 12 17 22 25 36 39। তারপরে লেখা হচ্ছে 41, তারপরে এখানে লেখা হচ্ছে 49 41 49, তারপরে লিখবা হচ্ছে 55 55, তারপরে লিখবা 63 64 65 63 64 65। 70 77 70 77, লিখবা 70 77, তারপরে হচ্ছে 93
93, 117, 117, 93, 117, তো 118, 118, তারপরে লিখবা হচ্ছে 123, 123, 118, 123, 127, 137, 27, 137, 141, 141, 145, লেখছো? এগুলো সবাই লেখছো? তো আমরা পিছন থেকে আসি নাকি 45, 145 নম্বর অনুচ্ছেদে বলা আছে চুক্তির কথা। কিসের কথা? চুক্তি। যদি রাষ্ট্র তোমার হচ্ছে এক রাষ্ট্র ওই যে আমরা বিদেশের সাথে চুক্তি করি না, বিদেশি আমাদের সাথে চুক্তি করে, ভারত বাংলাদেশের সাথে, বাংলাদেশ ভারতের সাথে। তো এই চুক্তির কথা বলা আছে তোমার সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে। তারপরে যে তো 141 নম্বর অনুচ্ছেদে বলা আছে হচ্ছে জরুরি অবস্থা জারি। জরুরি অবস্থা জারি। রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়, রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয় বা কোনো প্রবলেম হয়, কূটনৈতিক চুক্তি কি পরে বলবো। তো জরুরি অবস্থা জারি, তো জরুরি অবস্থা জারি করার কথা বলা আছে তোমার 141 নম্বর অনুচ্ছেদ। জরুরি অবস্থা কি? মনে করলে রাষ্ট্রের মধ্যে এখন দেখা গেল হচ্ছে জনগণ মানে বিচ্ছিন্ন হয়ে গেল, জনগণ এরকম হামলা টামলা করলো, তো এরকম সরকার যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে। এই জরুরি অবস্থা জারির কথা বলা আছে কি 141 নম্বর অনুচ্ছেদে। তারপরে 137 নম্বর অনুচ্ছেদে বলা আছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, মানে হচ্ছে কর্ম কমিশন, মানে হচ্ছে বিসিএস যেটা দেই আমরা, হ্যাঁ, ওই বিসিএস এর যে কর্ম কমিশন বিপিএসসি, মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশন সংক্রান্ত এটার কথা বলা আছে সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে। তো 137 নম্বর অনুচ্ছেদে কিসের কথা বলা আছে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, মানে হচ্ছে কি কর্ম কমিশনের কথা তোমার বলা আছে। তারপরে তোমার হচ্ছে এই 127 এর বলা আছে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, অডিট, যেটা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে কোথায়? তোমার হচ্ছে 127 নম্বর অনুচ্ছেদে। আবার বললে ভালো হয়। তো দেখো 145 নম্বর অনুচ্ছেদে আছে আন্তর্জাতিক চুক্তি। যদি কোনো দেশের সাথে চুক্তি স্থাপন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই কথাটা সংবিধানে 145 নম্বর অনুচ্ছেদে বলা আছে। পরবর্তীতে জরুরি অবস্থা জারি। কোনো অবস্থা যদি খারাপ হয়, তো তোমার হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সেই অবস্থায় যদি মানে কোনো অবস্থা জারি করতে হয়, সেটা হচ্ছে জরুরি অবস্থা, সেটা জারি করার কথা বলা আছে 140 নম্বর অনুচ্ছেদে। তারপরে বিপিএসসি মানে হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন, মানে পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে 137 নম্বর অনুচ্ছেদে। তারপর হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে হচ্ছে তোমার কিসে 127 নম্বর অনুচ্ছেদে। তো এই যে 123 নম্বর, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন মানে কি? মানে এই সরকারের ক্ষমতা শেষ হওয়ার 90 দিন আগে একটা সরকার গঠন করতে হবে। কতদিন আগে? 90 দিন আগে একটা সরকার গঠন করতে হবে, সেটাকে বলা হয় তো অন্তর্বর্তীকালীন সরকার। তো এটার কথা বলা আছে হচ্ছে 123 নম্বর অনুচ্ছেদে। তাহলে 123 নম্বর অনুচ্ছেদে কিসের কথা বলা আছে? অন্তর্বর্তীকালীন সরকার গঠন। বুঝলে গেল? তাহলে এই পাঁচটা করতে পারলাম। প্রথম কি? চুক্তি, তারপরে কি? জরুরি অবস্থা জারি, তারপরে কি? বিপিএসসি, তারপর হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে, তারপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন, সেই একটার কথা বলা আছে সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে। দেখো তারপরে হচ্ছে 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশন,
কমিশন। তো নির্বাচন কমিশন মানে কি, ওই যে সরকারের যে নির্বাচনগুলো হয়, তো এই নির্বাচনের যে দায়িত্ব থাকে সেটা কার কাছে থাকে? নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে। তো এই নির্বাচনের কমিশনের কথা বলা আছে তোমার সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 118 নম্বর অনুচ্ছেদে। তো 117 নম্বর অনুচ্ছেদে বলা আছে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন। ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তো প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন কত অনুচ্ছেদে বলা আছে? 117 নম্বর অনুচ্ছেদে তোমার এই কথা বলা আছে। তো তারপর হচ্ছে 93 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে অধ্যাদেশ প্রণয়ন। অধ্যাদেশ প্রণয়ন, এই অধ্যাদেশ প্রণয়ন করবে কে? রাষ্ট্রপতি। অধ্যাদেশ মানে বলা তোমার একটা দেশের যদি কোনো অবস্থা জারি করতে হয়, সে মনে করলাম নতুন কিছু নতুন আলোচনা আসে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলেই কি করতে পারবে? একটা অধ্যাদেশ প্রণয়ন করতে পারবে। এটা বলা আছে তোমার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 93 নম্বর অনুচ্ছেদে। তারপরে 77 নম্বর অনুচ্ছেদে হচ্ছে আছে কি তোমার ন্যায়পাল। ন্যায়পালের কথা। তো ন্যায়পাল কি? তোমরা ন্যায়পাল জিনিসটা অনেকে জানো না। ন্যায়পাল হচ্ছে তোমার হচ্ছে তিনি রাষ্ট্রপতি ব্যতীত সকল মন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্য, এমপি যারা আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সবাইকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে, যে মানে অর্থনৈতিক বলো, মানে তার এই যে কার্যকলাপ বলো, সকল কিছু মানে সম্পর্কে সে প্রশ্ন করতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে। সে কার দায়িত্ব? ন্যায়পাল। তো এই ন্যায়পাল মানে কি? ন্যায়পাল মানে কি, তোমার একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি ব্যতীত যারা আছে সকলকে জিজ্ঞাসাবাদ করার কি আছে? এখতিয়ার আছে। কার আছে? ন্যায়পালের এই ক্ষমতাটা আছে। তো বাংলাদেশে কি ন্যায়পাল আছে? ন্যায়পাল নাই। বাংলাদেশে ন্যায়পাল থাকলে এই মন্ত্রীরা এত বড় বড় খেতে পারতো না। ঠিক আছে, সেটাই। তো ন্যায়পাল হচ্ছে ন্যায়পাল বাংলাদেশে নেই। এই ন্যায়পালের কথা বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? 77 নম্বর অনুচ্ছেদে। তো এই 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং জিনিসটা কি? ফ্লোর ক্রসিং মানে কি, তোমার যদি মনে করো আমি হচ্ছি আওয়ামী লীগ নির্বাচিত এমপি, আমি হলাম মনে করো আওয়ামী লীগ নির্বাচিত এমপি, আমি যদি সরকারের বিরুদ্ধে কোনো ভোট দিই, ওই যে সংসদে হা ভোট না ভোট হয় না, তো আমি যদি সরকারের বিপক্ষে কোনো ভোট দিই সংসদে, সাথে সাথে আমার পদটা শূন্য হয়ে যাবে। বুঝে গেল? মানে আমি মনে করি সরকার নির্বাচিত এমপি হইলাম, ঠিক আছে, জনগণ নির্বাচিত এমপি, বাট আমি এই সংসদে একটা বিল উত্থাপন হইল, তো আমি সরকারের বিপক্ষে যদি আমি ভোট প্রদান করি, মানে ভোট দেই, তখন আমার পদটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর এটা কি বলা আছে? ফ্লোর ক্রসিং। তো এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে কিসের কথা বলা আছে? ফ্লোর ক্রসিং মানে হচ্ছে কি, তোমার হচ্ছে নিজের অবস্থানটা কি হয়ে যাওয়া? শূন্য হয়ে যাওয়া। তোমরা কি সবাই কি বুঝতে পারতেছো? বুঝতে কি সমস্যা হচ্ছে? কারো প্রবলেম আছে বলো? কারো কোশ্চেন? তো ফ্লোর ক্রসিং হচ্ছে কি? তাহলে কি বলো ফ্লোর ক্রসিং জিনিসটা? ফ্লোর ক্রসিং জিনিসটা কি বলো? যে সত্তরটা আবার বলবো? কই ছিলা তুমি? দেখো 70টা কি, এটা হচ্ছে ফ্লোর ক্রসিং, মানে হচ্ছে কি বললাম যে আমি, দেখো
একটা ভোট হইলো, ভোট হইলো কি বলছে ৭০ অনুচ্ছেদটা কি লেখা, ফ্লোর ক্রসিং লেখা, ফ্লোর ক্রসিং। কথা শুনো তাইলে হবে। তো তোমার একটা বিল হইলো, তো বিলের মধ্যে দেখা হইলো হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে একটা বিল হইলো, প্রস্তাব হইলো। তো প্রস্তাব হইলে দেখা গেল যে তোমাদের মধ্যে কেউ, মানে তোমরা তো সবাই আওয়ামী লীগ, তো কেউ যদি তোমরা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে বা একটা মনে করো দলের বিপক্ষে যদি ভোট দেয়, তো ভোট দিলে তো সাথে সাথে তার পদটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর এই শূন্য হয়ে যাওয়াটা কি বলা হয়, কি ফ্লোর ক্রসিং। এটাকে বলা হয় কি ফ্লোর ক্রসিং, মানে হচ্ছে কি তার যে পদটা ছিল সেই পদটা সাথে সাথে শূন্য হয়ে যাবে যদি দলের বিপক্ষে ভোট দেয়। ঠিক আছে? আচ্ছা, তো ৭০ নম্বর অনুচ্ছেদে এই কথাটা বলা আছে। দেখো ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে সংসদ প্রতিষ্ঠা। সংসদ প্রতিষ্ঠা। তো এই সংসদ প্রতিষ্ঠা মনে করা নির্বাচনে তুমি জয় হইলা, নির্বাচনে জয়ী হলে তোমাকে এই সংসদ প্রতিষ্ঠা করতে হবে, সংসদ প্রতিষ্ঠা করে অধিবেশনে বসতে হবে, তো না? তো এই সংসদ নির্দিষ্ট সময় দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, ফলো ক্রসিং করে। তো এই সংসদ প্রতিষ্ঠা করার কথা বলা আছে তোমার কত, ৬৫ নম্বর অনুচ্ছেদে। ৬৫ নম্বর অনুচ্ছেদে কিসের কথা বলা আছে, যে সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে। সংবিধানের সংসদ প্রতিষ্ঠার কথা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো ৬৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, জেনারেল। তো বলতে হবে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এবছর মারা গেছে। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি? প্রশ্ন হচ্ছে বোর্ড কি ব্লার দেখা যাচ্ছে? একজনে বলতেছে বোর্ড ব্লার দেখা যাচ্ছে। বোর্ড কি আসলেই ব্লার দেখা যাচ্ছে? ও আগে বলবা না? এখন কি দেখা যায় ক্লিয়ার? এখন কি ক্লিয়ার দেখা যায়? কি বলো? ওয়েট দাঁড়াও ঠিক করি। তো বর্তমান অ্যাটর্নি জেনারেল সেটা হচ্ছে আমিনউদ্দিন, এম এ আমিনউদ্দিন। তো ইনি হচ্ছে তোমার তোমার ১৬তম। অনেক জায়গায় তোমার ১৪তম দেওয়া, কিন্তু আসলে কি হবে ১৬তম অ্যাটর্নি জেনারেল। বুঝতে পারছো? তো এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে খুব পাওয়ারফুল। অ্যাটর্নি জেনারেলটা, আমার কথা শোনো, এখানে বোর্ড ক্লিয়ার না হলে রেকর্ডিং দেখে নিও। তো অ্যাটর্নি জেনারেলটা খুব পাওয়ারফুল, এটা হচ্ছে সরাসরি এনার কোনো শপথ হয় না, বুঝছো? অ্যাটর্নি জেনারেলের কোনো শপথ লাগে না, সে এমনি এমনিই হয়। আর মনে করলা আজীবন ক্ষমতায় থাকবে, এর কোনো মেয়াদ নাই, বুঝছো? রাষ্ট্রপতি যতদিন তাকে ক্ষমতায় রাখবে ততদিন ক্ষমতায় থাকবে, বুঝছো? তো রাষ্ট্রপতি যতদিন ক্ষমতায় থাকবে, মানে যতদিন চাবে ততদিন এই অ্যাটর্নি জেনারেলটা কি করবে, অ্যাটর্নি জেনারেলটা ক্ষমতায় থাকবে। আর এই অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদে। তো বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল তার নাম কি আমিনউদ্দিন, নাকি এম এ আমিনউদ্দিন। আমিনউদ্দিন ইনি হচ্ছে ১৬তম। তো তার আগে যে ছিল হচ্ছে কি মাহবুবুল আলম। মাহবুবুল আলম, মাহবুবুল আলম। তো মাহবুবুল আলম ছিল তার আগে। বর্তমান যে হয়েছে, মানে এবছর হয়েছে, মাহবুবুল আলম এবছর মারা যায় করোনায় আক্রান্ত হয়ে। তো পরবর্তীতে যে হয় আমিরউদ্দিন, তাই না? তো এই অ্যাটর্নি জেনারেলের কথা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? সংবিধানে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? তোমার ৬৪ নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, তাহলে এদিকে আমরা কি শিখলাম? ৪৫-এ কি বলো, চুক্তি, নাকি? তো তারপরে হচ্ছে এগুলো আমরা জানলাম। তো এবার দেখো আমরা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে কথাটা বলা আছে, এটা কত নম্বর অনুচ্ছেদে? ৬৪ নম্বর অনুচ্ছেদে।
তো 63 নম্বর হচ্ছে যে বলা আছে যুদ্ধ। যুদ্ধ তো যদি কোনো অবস্থা খারাপ হয় তো সেক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করা যাবে। এখন প্রশ্ন হতে পারে যুদ্ধটা কে ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা করবে হচ্ছে রাষ্ট্রপতি। কি করবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি ঘোষণার পূর্বে অবশ্যই তার সংসদের অনুমতি লাগবে। সংসদের অনুমতি। তো সংসদের অনুমতি ব্যতীত রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তো রাষ্ট্রপতির যুদ্ধ ঘোষণার পূর্বে অবশ্যই কি লাগবে? সংসদের অনুমতি লাগবে। তো সংসদের অনুমতি হবে, তারপর রাষ্ট্রপতি চাইলে যুদ্ধ ঘোষণা করতে পারবে একটা দেশে যুদ্ধ ঘোষণা। তো এই কারণে আগে সংসদের অনুমতি লাগবে, তারপর সে যুদ্ধ ঘোষণা করবে। তো এই যুদ্ধের ঘোষণার কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 63 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 63 নম্বর অনুচ্ছেদে বলা আছে তোমার যুদ্ধ ঘোষণার কথা। এটা কার অনুমতিতে? সংসদের অনুমতিতে। তো 55 নম্বর অনুচ্ছেদে বলা আছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা গঠন। এই মন্ত্রিসভা গঠন মানে কি? তোমার ওই যে প্রধানমন্ত্রী, উপমন্ত্রী, হ্যাঁ, তো যারা যারা মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী, সকল মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়। তো মন্ত্রিসভা মানেই হচ্ছে কিন্তু আহ একটা সংসদ, বুঝছো? মন্ত্রিসভা নিয়ে বা এমপি মন্ত্রী সবাই নিয়ে একটা সংসদ গঠিত হয়। তো সংসদ প্রতিষ্ঠা হবে কিন্তু তোমার সবাইকে নিয়ে। আর মন্ত্রিসভা হয় হচ্ছে সরকার। সরকার গঠন করা হয়, এটাকে বলা হয় সরকার, ক্যাবিনেট, বুঝছো? 55 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভা মানে এটাই কিন্তু সরকার। তো মন্ত্রিসভা গঠন করা মানে কি? সরকার। সরকার কাকে মন্ত্রী বানাবে, কাকে কোন জায়গায় দিবে, তো এরকম সভা যে গঠন করার কথা বলা আছে সেটা হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 55 নম্বর অনুচ্ছেদে এটার কথা বলা আছে। কিসের কথা? মন্ত্রিসভা গঠন, বুঝছো? মন্ত্রিসভা গঠনের কথা বলা আছে 55 নম্বর অনুচ্ছেদে। 49 এটা হচ্ছে ক্ষমা প্রদর্শন। ক্ষমা প্রদর্শন। তো যদি মনে করা কোনো বিচার হয়, যেমন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও যদি হয়, সেটার ক্ষমা প্রদর্শনের এখতিয়ার থাকে কার? থাকে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলে তাকে কি করে? ক্ষমা প্রদান করতে পারে। তো এই ক্ষমা প্রদানের কথা বলা আছে সংবিধানের 49 মানে 49 নম্বর অনুচ্ছেদে। তো সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদে কিসের কথা বলা আছে? ক্ষমা প্রদর্শনের কথা। কিসের ক্ষমা প্রদানের কথা? রাষ্ট্রপতি যদি মানে কোনো যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয়, সে হচ্ছে ক্ষমা প্রদর্শন পাবে। কিসের মাধ্যমে? 49 নম্বর অনুচ্ছেদের আলোকে সে ক্ষমা প্রদর্শন পাবে। তো আমরা এই বুঝলাম। তো দেখো 118 হচ্ছে কি? নির্বাচন কমিশন। তারপর 117 হচ্ছে কি? প্রশাসনিক ট্রাইব্যুনাল। তারপর 93 হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন। তারপর 77 হচ্ছে ন্যায়পাল। 70 হচ্ছে ফ্লোর ক্রসিং। 65 হচ্ছে সংসদ প্রতিষ্ঠা। 63 হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 63 হচ্ছে যুদ্ধ। তারপরে হচ্ছে তোমার 64 হচ্ছে কি? 63 যুদ্ধ। 55 হচ্ছে মন্ত্রিসভা গঠন। 49 হচ্ছে ক্ষমা প্রদর্শন। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? ওকে, সবাই বুঝছে। ওকে, তাহলে এটুকু মুছে মুছে ফেলি, তাই তো? এটুকু মুছে ফেলি। তো আমরা নির্বাচন কমিশন 118 নম্বর হচ্ছে, 117 নম্বর প্রশাসনিক ট্রাইব্যুনাল, 93 নম্বর অধ্যাদেশ প্রণয়ন, 77 হচ্ছে ন্যায়পাল, 70 হচ্ছে ফ্লোর ক্রসিং, 65 হচ্ছে সংসদ প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে 64 হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 63 যুদ্ধ, 55 মন্ত্রিসভা এবং কত 49 হচ্ছে কি? ক্ষমা প্রদর্শন। ঠিক আছে? তো দেখো, তো তারপরে হচ্ছে 41 আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। তো ধর্মীয় ভাবে আমরা যে স্বাধীন, এই ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে কি কত নম্বর অনুচ্ছেদে? 41 নম্বর অনুচ্ছেদে। তারপর 39 নম্বর অনুচ্ছেদে লেখো চিন্তা বিবেক। 39 নম্বর হচ্ছে চিন্তা বিবেক
চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতা, তো 39 নম্বর অনুচ্ছেদে আছে কি আমাদের চিন্তা শক্তির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের কত নম্বর 39 নম্বর অনুচ্ছেদে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে 36 নম্বর, যে আমরা যে চলাফেরা করি, তো এই যে চলাফেরার যে স্বাধীনতা এটা আছে, চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে তোমার কত নম্বর অনুচ্ছেদে, চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে তোমার 46 নম্বর অনুচ্ছেদে। তুমি যে তুমি রাষ্ট্রীয় নাগরিক, তো তোমার কিছু মৌলিক অধিকার আছে, তো মৌলিক অধিকারের মধ্যে অন্যরকম চলাফেরার স্বাধীনতাও আছে, ঠিক আছে। তো এই অধিকারের মধ্যে চলাফেরার অধিকার, তো এইটার কথা কি আছে তোমার সংবিধান অনুচ্ছেদের 36 নম্বর অনুচ্ছেদে এই চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে, বুঝছো? তো তারপরে হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে পররাষ্ট্র 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 নীতি। তো যদি পররাষ্ট্র নীতি গঠন করতে চায়, মানে হচ্ছে একটি দেশের আরেকটা দেশের কোনো কিছু ভালো লাগলো, তাই না? তো একটা দেশ থেকে আরেকটা দেশের মনে করো নীতি, তো ওই যে দূতাবাস গঠন বা বিভিন্ন কিছু বিদেশ থেকে দেশে আসে মানুষ, হ্যাঁ, পররাষ্ট্র কূটনীতি থাকে, বিভিন্ন কিছু থাকে। তো এই যে পররাষ্ট্র নীতিটা, এটার কথা বলা আছে হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 25 নম্বর অনুচ্ছেদে। তো তারপরে তোমার 22 নম্বর অনুচ্ছেদে আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করো। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করো। তো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 22 নম্বর। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথককরণের কথা বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? 22 নম্বর অনুচ্ছেদে। তো 17 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে তোমার শিক্ষা। 17 নম্বর অনুচ্ছেদে আছে কি? শিক্ষার কথা, যে আমরা যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা যে আসে, মানে ক্লাস 5 পর্যন্ত, সেই শিক্ষার কথা তোমার বলা আছে তোমার 17 নম্বর অনুচ্ছেদে। তো শিক্ষার কথা কোথায় বলা আছে? তোমার 17 নম্বর অনুচ্ছেদে। শিক্ষা কি? অবৈতনিক প্রাথমিক শিক্ষা, অবৈতনিক, হ্যাঁ, ও বাধ্যতামূলক অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা তোমার সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদে কথা বলা আছে। এটা আছে 12 নম্বর অনুচ্ছেদে হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতার কথা বলা আছে। স্বাধীনতার কথা তোমার বলা আছে কোথায়? 12 নম্বর অনুচ্ছেদে। তাহলে যদি বলা হয় ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে কোথায়? বলো, ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? 41 নম্বর অনুচ্ছেদে। আর যদি বলা হয় ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতার কথা বলা আছে তোমার 12 নম্বর অনুচ্ছেদে, ঠিক আছে। ধর্মনিরপেক্ষতা মানে কি? সবার ধর্ম সবাই পালন করবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। ধর্মীয় স্বাধীনতা বলে কি? যে নিজ নিজ ধর্ম অনুযায়ী সে মানে চলতে পারবে, চলার অধিকার আছে, এটা ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষ স্বাধীনতার কথা আছে কি? 12 নম্বর অনুচ্ছেদে। তো 7 ক আছে হচ্ছে সংবিধান বাতিল স্থগিতকরণ। সংবিধান বাতিল আচ্ছা, কি বললাম? যে কেউ যদি সংবিধান বাতিল করে দেয়, কি করে দেয়? বাতিল করে দেয়, বা কেউ যদি স্থগিত করে দেয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কি হবে?
মামলা হবে রাষ্ট্রদ্রোহী, হ্যাঁ, তো তাকে সর্বোচ্চ এই করে শাস্তি দেওয়া হবে। তো 7-এর ক অনুচ্ছেদে তোমার বলা আছে যে রাষ্ট্রদ্রোহী সংবিধান যদি কেউ বাতিল করে তো তাকে কি হবে, রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করা হবে। আচ্ছা, তো 4-এর কতে আছে হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতার প্রতিকৃতি। তো জাতির পিতার প্রতিকৃতির কথা বলা আছে তোমার 4-এর ক, মানে রাষ্ট্রীয়, আধা সরকারি, বেসরকারি সবার, মানে যে কোনো বিভিন্ন সংস্থা, মানে বিভিন্ন অফিস আদালতে অবশ্যই মানে জাতির পিতার প্রতিকৃতি মানে ছবি রাখা হবে। সেটা বলা আছে হচ্ছে 4-এর ক অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে? 4-এর ক অনুচ্ছেদে এই কথাটা বলা আছে। এবং সর্বশেষ আমাদের প্রথম অনুচ্ছেদে এটা হচ্ছে প্রজাতন্ত্রের কথা। প্রজাতন্ত্রের কথা বলা আছে 1 নং অনুচ্ছেদে। আশা করি অনুচ্ছেদ এই কয়টা পড়লেই তোমাদের এগুলা এনাফ। এই কয়টা পড়লেই তোমরা মোটামুটি কমন পাবা ইনশাআল্লাহ। এর কমন করবে, সংবিধান থেকে কোশ্চেন আসবে, তো আসলে এখান থেকেই কমন করবে। পারবা না? পারবা তো? সবাই কি বুঝতে পারছো নাকি মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ, সংবিধান এর চেয়ে সহজ কোনোভাবে পড়ানো সম্ভব না। আমার মানে এর চেয়ে সহজ যদি কেউ পড়াইতে পারে সে অনেক লিজেন্ড টিচার। আমি জানি না, আমি পারবো না, আমি এর চেয়ে বেশি সহজ, মানে এর চেয়ে সহজ ভাবে তুমি সংবিধান কোনোভাবে উপস্থাপন করা সম্ভব না, বুঝছো? কারণ সংবিধান অনেক জটিল একটা বিষয়। তো কে তানিয়া বলতেছে এতগুলা কে কয়টা মনে হয়েছে? তো 153টার মধ্যে এই কয়টা তো কমই তো না? তো ছিল কত? সংবিধান পাগল হওয়ার জন্য দায়ী থাকবে? কেন, সংবিধান তোমার সাথে কি করছে যে পাগল হওয়ার জন্য দায়ী থাকবে? আচ্ছা, তো তারপরে আমরা চলে আসি সাংবিধানিক পদ। আমরা বেশিক্ষণ নিব না, আর অল্প একটু করেই শেষ করে দেব। এবার সোজা দেখো সাংবিধানিক পদ। হ্যাঁ, নাম্বার 1 সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রপতির পদটা হচ্ছে সাংবিধানিক পদ। রাষ্ট্রপতির পদ হচ্ছে কি পদ? সাংবিধানিক পদ। এবার পড়াচ্ছি কি সাংবিধানিক পদ। তো রাষ্ট্রপতির পদ কি হবে? সাংবিধানিক পদ। তো আমাদের দ্বিতীয় আছে প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী, তারপর আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে হচ্ছে উপমন্ত্রী। যত মন্ত্রী আছে, বুঝতে পারছো? তো এইগুলাকে একটা পদ ধরবো। তো এই পদগুলোও কি একটা সাংবিধানিক পদ। তো কি কি? যত মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এই পদগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো হচ্ছে কি পদ? সাংবিধানিক পদ। তো এটা হচ্ছে একটা সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির একটা, এই মন্ত্রী মিলে একটা সাংবিধানিক পদ। নাম্বার 3 হচ্ছে স্পিকার। স্পিকারের পদটা হচ্ছে সাংবিধানিক পদ। তো তারপর হচ্ছে ডেপুটি স্পিকার, এই পদটা হচ্ছে সাংবিধানিক পদ। স্পিকার, ডেপুটি স্পিকার, এই পদটাও হচ্ছে কি সাংবিধানিক পদ। তারপর হচ্ছে সংসদ সদস্য। সংসদ সদস্য, সংসদ যে সদস্য হয়, সংসদে যারা যারা সদস্য হয় সেই পদটাও তোমার হচ্ছে কি পদ হবে? সাংবিধানিক পদ হবে। তাহলে আমরা কি করলাম? সাংবিধানিক পদ হচ্ছে কয়টি? আমরা আগে শিখছি সাংবিধানিক পদ হচ্ছে 10টি। কয়টি? 10টি। তো 5টি শিখলাম। প্রথম কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তারপর হচ্ছে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, তাই না? সংসদ সদস্য। তো এগুলো, এই 5টা হচ্ছে কি আমরা শিখলাম। আরো 5টা আছে।
তারপরে হচ্ছে এখানে কাটবে না নিচে নিচে। তো এই কয়টা লিখছো? 5টা লিখছো সবাই? তো কি কি? প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, এগুলা মিলে সব একটা। তারপরে আছে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য। তারপরে নাম্বার 6 হচ্ছে বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, বিচারপতি, অন্যান্য বিচারপতি ও অন্যান্য বিচারপতি। প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এই পদটাও কি হবে? সাংবিধানিক পদ। তো তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনের পদটা হচ্ছে কি? সাংবিধানিক পদ। তারপরে হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, মহাহিসাব নিরীক্ষক, হিসাব নিরীক্ষক, নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক, এই পদটাও তোমার কি পদ হবে? এই পদটা হচ্ছে সাংবিধানিক পদ। ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশনার, কর্ম কমিশনার, কর্ম কমিশনার, বাংলাদেশ কর্ম কমিশনার, এই পদটাও কি হবে? সাংবিধানিক পদ। বুঝতে পারছো? প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এগুলো দেখা যাচ্ছে এই পাশে। আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার হচ্ছে সর্বশেষ হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। তো সাংবিধানিক পদ হচ্ছে তাহলে কয়টি? 10টি। এই 10টি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক পদ। তো এছাড়াও ন্যায়পালও একটা সাংবিধানিক পদ, মানে ন্যায়পাল বাংলাদেশে স্থগিত আছে। ন্যায়পাল এটা কি আছে? স্থগিত নাই, বলতে গেলে আছে, নাম নেই। ন্যায়পাল একটা স্থগিত, এটাও কিন্তু একটা সাংবিধানিক পদ। তো বাংলাদেশের সাংবিধানিক পদ হচ্ছে 10টি। তো এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, ডেপুটি স্পিকার, স্পিকার, সংসদ সদস্য, বিচারপতি, অন্যান্য বিচারপতি, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কর্ম কমিশনার, অ্যাটর্নি জেনারেল। এর মধ্যে এই অ্যাটর্নি জেনারেল ব্যতীত, এই অ্যাটর্নি জেনারেল ব্যতীত এই 9টা পদে শপথ হয়। এই 9টা পদের শপথ হয়, শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের কোনো শপথ গ্রহণ করতে হয় না। অ্যাটর্নি জেনারেল ব্যতীত বাকি 9টা শপথ পাঠ হয়। বাকি 9টা যে পদ, এই 9টা পদের কি হয়? শপথ পাঠ করা হয়। বাট হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেলের শপথ পাঠ করা হয় না। বুঝা গেল? এটা কে নিয়োগ করে? সরাসরি রাষ্ট্রপতি। সরাসরি কে নিয়োগ করবে? সরাসরি হচ্ছে রাষ্ট্রপতি। বুঝা গেল? এখন দেখো, তো এখানে সাংবিধানিক পদ পেলাম আমরা হচ্ছে কয়টি? 10টি। সাংবিধানিক পদ পেলাম কয়টি? 10টি। সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 7টি। তাহলে দেখো এখানে তোমার এই যে আজান দিতেছে, তো একটু পরেই দেখো। তো এটা হচ্ছে এই প্রথম পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান। দেখো দেখা যায় এদিকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানে এই যে রাষ্ট্রপতির যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয় বা প্রশাসনিক ভবন। রাষ্ট্রপতি কার্যালয়, রাষ্ট্রপতি কার্যালয়। তো রাষ্ট্রপতি কার্যালয় একটা কি? সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি কার্যালয়। আমার কথা শোনো, দেখা লেখা বুঝবা না, কথা শোনো। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী। দেখো প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, ডেপুটি স্পিকার, স্পিকার, সংসদ সদস্য, এদের জন্য যে কার্যালয়টা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদ। নাম্বার 2, 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয়, 2 নম্বর হচ্ছে
তোমার জাতীয় সংসদ, তারপর হচ্ছে প্রধান বিচারপতি, বিচারপতি এদের জন্য যেটা আছে তোমার বিচার বিভাগ বা আদালত। প্রধান বিচারপতি, বিচারপতি এদের জন্য নাম্বার 3, তাহলে কি বিচার বিভাগ, বিচার বিভাগ বা আদালত। নাম্বার 3। তো নির্বাচন কমিশনের জন্য আছে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন অফিস, হ্যাঁ, নির্বাচন কমিশন। তো এটাও একটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান। নাম্বার 5 আছে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, হ্যাঁ, মহা হিসাব নিরীক্ষক কার্যালয়, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক কার্যালয়। নাম্বার 6 আছে হচ্ছে তোমার কর্ম কমিশনার কার্যালয়, কর্ম কমিশনার কার্যালয়। আর নাম্বার 7 আছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়। তো এই 7টা হচ্ছে কি তোমার সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা জানলাম কয়টা, 7টা। কি কি? রাষ্ট্রপতির কার্যালয়, প্রশাসনিক ভবন, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ভবন, কর্ম কমিশনার, তো অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ঠিক আছে, এই 7টা হচ্ছে তোমার কি, 7টাকে আমরা কি বলবো, 7টা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে কয়টি? প্রতিষ্ঠান হচ্ছে 7টি। কয়টি? 7টি। সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 7টি। তো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান জানলাম, বুঝা গেল? সাংবিধানিক প্রতিষ্ঠান কি মোটামুটি জানলাম। তো এখন তো ওই যে আমাদের সংশোধনী ছিল, বলো আমাদের সংশোধনী ছিল হচ্ছে 17টি। তো আমাদের সংশোধনী ছিল হচ্ছে 17টি, তার মধ্যে নারী সংক্রান্ত সংশোধনী হয়েছে 4টি। কয়টি? 4টি। নারী নিয়ে সংশোধনী হয়েছে 4টি। সর্বশেষ যে সংশোধনী 17তম সংশোধনী, ওই 17তম সংশোধনীতে নারীর যে আসন 50টা করছে, এটা আগামী 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। মানে 1944 সাল পর্যন্ত এটা নারীদের সংরক্ষিত আসন 50টাই থাকবে। সরি কি বলি, 2020-44, হ্যাঁ, 2044 সাল পর্যন্ত তোমার নারীর যেই আসন সেটা কি থাকবে, 44এই থাকবে। এই যে নারীর যে আসন কতটা করলো, নারীর আসন যে 50টা করলো, এটা করছে হচ্ছে তোমার 15তম সংশোধনীতে। 15তম সংশোধনীতে তোমার এই নারী আসন 50টা করছে। তো এই 50টাকে 44টা বানাইছে, মানে 50টাকে আগামী 25 বছরের জন্য ফিক্সড করে দিছে হচ্ছে 17তম সংশোধনীতে। তো সংশোধনীটা একটু দেখে নিবা, তোমাদের সংশোধনী 1 নম্বর সংশোধনী দেখবা, এর মধ্যে 4টা সংশোধনী বাতিল হয়ে যায়, যেমন 5, 7, হ্যাঁ, এগুলো। তো সংশোধনীটা তোমরা একটু নিজেরা দেখো, বুঝছো? ওগুলা ইম্পর্টেন্ট বলতে কি শেষের গুলা, তোমার এই যে 17তম সংশোধনী ভালো করে দেখবা, 17 দেখবা, হচ্ছে 15, দেখবা হচ্ছে 12, দেখবা হচ্ছে 11, 10, হ্যাঁ, তারপর হচ্ছে 4, 1। তো 17, 15, 12, 11, 10, 4, 1 এগুলো দেখলেই হবে। তো সংশোধনী, বুঝতে পারছো? তো সংশোধনী, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সংবিধান। তো এইভাবে সংবিধান করলে মোটামুটি পারবা, বুঝতে পারছো? আর তো কিছু নাই, আর কিছু আছে এই সংবিধানের? আর কোনো কোশ্চেন? আজান দিয়ে দিয়েছে তো, আমাদের সময় আছে। তো তাইলে তোমরা সংবিধানটা পড়ো, ঠিক আছে? আমি রেকর্ডিংটা দিয়ে দিব, বুঝছো? রেকর্ডিংটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব।